বিষণ্ণ বিকেল, মন খারাপের উদাস বেলা। ছাদে দাঁড়িয়ে অন্তরিক্ষে চেয়ে আছে ইর্জা। রুমে ঘুমিয়ে আছে আলমির। একা একা ভালো লাগছিল না, তাই ছাদে এসে দাঁড়িয়েছে কিছুক্ষণ হলো। আজ সকাল হতে অনেক কাজ করেছে সে। রিনির আজ জন্মদিন। রাগা বইয়ের কাছে তার হরেক পায় না। ইজত ছোট্ট প্রাণটাকে মানা করতে পারেনি। একটা কেক অর্ডার দিয়েছে অনলাইনে। বেশ কিছু রান্না করেছে সে। তেমন কেউ আসবে না। রিনির দাদা দাদি, ইরহার মা বাবা, অফিসের একদম থার্ড গ্রেডের কর্মচারীবৃন্দ। অফিসের স্টাফদের দাওয়াতের আইডিয়াটা ছিল ইরজার। একা? আহিলের তির্যক প্রশ্ন। ইরজা চোখ নামিয়ে আনলো, কিছুটা বিস্ময় নিয়ে বলল, আপনি? হ্যাঁ। অন্য কেউ আসার কথা? আমার অন্য কেউ আছে সেটা নিশ্চয় জানেন। তাহলে আশা করতে দোষ কোথায়? আছে না নেই সেটা তো একমাত্র তুমিই জানো। কি বলতে চান আপনি? আহিল হাসলো। তার হাসিতে অদ্ভুত ব্যঙ্গ। বলল, তুমি যথেষ্ট স্মার্ট আর সুন্দরী, বাট এই যাকে আপাদ মস্তক জহুরি চোখে দেখে আফসোসের সুর ঠেলে পুনরায় বলল, কিন্তু প্রিয়তার ধারে কাছেও নেই। হারমির ভাই তোমাকে কেন বিয়ে করেছে সেটা আমার মাথায় ঢুকছে না। তোমাদের মাঝে সব ঠিক আছে তো? সব বলতে? সব বলতে সব, যেমনটা আমার আর তোমার বোনের। ইরজা কপালে ভাঁজ তুলে বিরক্তি ছুঁড়ল। আহিলের দৃষ্টিতে কি যেন। এই অদ্ভুত কুরুচিপূর্ণ প্রশ্নের আসল হেতু ইরজা আজ করতে পারল না। সে খিলখিল করে হেসে বলল, সব ঠিক আছে কি না সেটা না হয় কিছুদিন পরে বুঝবেন। আর বিছানায় সব ঠিক থাকলেই হয় না, নিজ অর্ধাঙ্গিনীর যত্নও নিতে হয়। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। শুধু যে স্ত্রী তার দায়িত্ব পালন করবে তা নয়, স্বামীকে তার কর্তব্য পালন করতে হয়। আপুর এই সময়টা আপনাকে তার পাশে সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি জানেন আপুর এখন কয় মাস চলছে? আই থিঙ্ক জানেন না, কারণ জানার প্রয়োজন বোধ করেননি। ইজা গজগজ করতে করতে চলে যায়। আহিল দাঁত খিচে মেয়েটি চলে যাওয়া দেখছে। আলমির গায়ে কোটি জড়াতেই রুমে ঢুকলো ইরজা। ব্যস্ত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছেন? একটা জরুরি কাজ আছে। একটু হাঁটতে পারছেন কি? অমনি দৌড়োদৌড়ি শুরু আপনার? কে বলেছে আপনাকে অফিসে যেতে? কেউ না। দরকার আমার, তাই। আজ 15 দিনের বেশি হবে বাইরে যাওয়া বন্ধ আলমিরের। অফিসের যাবতীয় কাজ ঘর থেকে তদারকি করে। বেশি কথা না বলে চুপচাপ এখানে বসুন। রেনির জন্মদিনের মনে নেই? আছে। ওর জন্য গিফট তো লাগবে। গিফট? আপনি গিফট আনতে যাচ্ছেন? হ্যাঁ। ইরজা কৌতূহল দমাতে না পেরে বলল, কি আনবেন আপনি? আলমির কিছুক্ষণ চুপ থেকে বলল, ও একটা ব্রেসলেট চেয়েছিল। ভাবছি গোল্ডের একটা ব্রেসলেট দেব। আপনার কি এসব দামি দামি গিফট ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না? তাহলে তুমি বলো। আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি ঠিক করে রেখেছি। কি? সারপ্রাইজ, বলা যাবে না। আচ্ছা। আলমির তবুও দরজার দিকে যেতে চাইলে তার পথ আগলে দাঁড়ায় ইরজা। চোখ রাগিয়ে বলল, কোথায় যাচ্ছেন? বললাম তো কাজ আছে। কাজের গোষ্ঠী ষষ্ঠী, খুলুন বলছি। আলমির যার পর্নায় অবাক হলো মেয়েটির কর্মকাণ্ডে। সে টেনে টুনে শার্টের ওপর থেকে কোটিটা খুলে ফেলল। শার্টের বোতামে হাত দিতে আলমির হাত ধরে ফেলল। এখন কি জামা কাপড় সব খুলে ফেলবে নাকি? তোমার ইরাদা তো আমার ভালো ঠেকছে না। বোকা বনে গেল ইরজা। সে ফটাফট আলমিরকে ছাড়তে চাইল, কিন্তু দুষ্ট পুরুষটি ছাড়ল না। বুকের মাঝে গেঁথে নিল গভীরভাবে। অচ্ছেদ্য আলিঙ্গনে গাঢ় মায়ায় বলল, কথামালা। ইরজা অস্ফুট স্বরে জবাবে বলল, হুম। তোমার শর্ত কি পূরণ হয়নি? ইরজা জবাব দিল না, মিশে রইল স্বামীর উষ্ণ কায়ার সঙ্গে নিচ্ছিদ্র বন্ধনে। নীরবতার সম্মতির লক্ষণ। ওই মন খারাপের বিকেলবেলা ইরজার কাছে তার জীবনের শ্রেষ্ঠ প্রহর হিসেবে ধরা দিল। এক পবিত্র আশ্লেষে একে অপরের শ্বাসে মিশে গেল। সন্ধ্যা সময়টিকে ছিল আনন্দের, এক ঝলমলে মন খুশি করা সন্ধে। রিনি খুশি আকাশ ছোঁয়া। সারা ড্রয়িং রুমে দৌড়ে বেড়াচ্ছে সে। আজ তার সঙ্গী হয়েছে অফিস স্টাফদের ছেলে মেয়েরা। শশী আমেনা একপাশে দাঁড়িয়ে রিনির উচ্ছ্বাস দেখছে। আহিলের মনে কেন যেন হতাশা, তা আজও কেউ আন্দাজ করতে পারছে না। ইরহার মতো সঙ্গী পেয়েও যেন কিছুই না পাওয়ার তীব্র অসন্তোষ তার মন জোরে। রিনির দাদা দাদি সকল কষ্ট ভুলে গেলেন নাতনির খুশির জোয়ারে। ইরজা এখনও তৈরি হচ্ছে। মেরুন রঙের শাড়ি পরেছে সে। ঠোঁটে গাঢ় খয়েরি রঙের ম্যাট লিপস্টিক, চোখে কাজল, কানে ঝাপড়া আকৃতির পাথরের দুল। তার পুরো সাজ বিছানায় বসে দেখছে আলমির। ইরজা ব্যস্ত হয়ে বলল, আপনি এখনো বসে আছেন কেন? রেডি হন। আলমি বিছানা থেকে নামলো। আচমকা ইরজাকে জড়িয়ে ধরল। ইরজা চমকে বলল, আরে কি করছেন? ছাড়ুন। আলমির ছাড়ল না।
আজ কেন জানি তার ভয় করছে, বুকের কোথাও অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। ইরজা একটু আলগা হলো। আলমির 2 হাতে হালকা করে আবদ্ধ করে রাখলো ইরজাকে। তাদের মাঝে ইঞ্চি কয়েক দূরত্ব। ইরজা চিবুক তুলে আলমিরের চোখে তাকালো। ওই চোখে ভয়। আপনি ভয় পাচ্ছেন? তোমাকে হারাতে পারবো না আমি। এভাবে কেন বলছেন? আমি যখনই কাউকে ভালোবেসেছি তখনই সে আমাকে ছেড়ে চলে গেছে। আপনি আমাকে ভালোবাসেন? জবাব শূন্য চিত্তে ইরজাকে বুকের সাথে পিষে ধরল আলমির। ইরজাও তার প্রণয়ীকে গাঢ় আলিঙ্গনে বেঁধে নিল। আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে আলমির, কোথাও না। প্রিয়তাও বলেছিল, কিন্তু ও ওর কথা রাখেনি। আমি প্রিয়তা নই, আমি আমার কথা রাখবো। আপনি আমার পাশে থাকবেন তো? থাকবো কথামালা, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। আলমিরের মাথাটা ধরে তার কপালে চুমু আঁকলো ইরজা। বাচ্চাদের মতো বুঝিয়ে বলল, এখন চলুন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ইরজা আলমিরকে ছেড়ে যেতে চাইল। আলমির হাত টেনে ধরল। ইরজা পেছন ফিরে বলল, প্লিজ আলমির, ছাড়ুন আমার হাত, আপনি রেডি হয়ে নিচে আসুন। আলমির হাত ছেড়ে দেয়। ইরজা চলে যাওয়ার পর বিছানা ঠিক করে রাখা জামা কাপড়গুলো হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে আলমির। গত দিনগুলোতে সে সেবা যত্ন ইরজা তাকে করেছে, তার ঋণ সে কখনো শোধ করতে পারবে না। তাদের সম্পর্কের সংজ্ঞাও বদলেছে, পেয়েছে ভালোবাসাময় এক নাম। প্রিয়তা তাদের মাঝের এখন আর দেয়াল নেই, সে এখন তাদের সম্পর্কের ভিত। ইরজা নিজের জায়গা নিজে তৈরি করেছে। আলমির অবলীলায় এখন প্রিয়তার কথা বলতে পারে। ইরজার জায়গা অন্য কেউ হলে এটা সম্ভব হতো না। একটা প্রজেক্টরে রিনির ছোটবেলার ছবি দেখানো হচ্ছে। কি যে খুশি মেয়েটা, তার উপর হয়ে শুয়ে থাকা, ঠেলে ঠুলে উঠে বসা, দেয়াল ধরে ধরে দাঁড়ানো। নিজের শৈশবকে নিজ চোখে দেখতে পেরে রিনি আনন্দ আর ধরে না। ইরজা এইসব কালেক্ট করেছে। সবার কাছ থেকে দারুণ দারুণ গিফট পেয়েছে রিনি। তবে দাদা দাদি চলে যাবার কথা শুনলেই মন খারাপ হয়ে গেল তার। রিনির জন্মদিনের পরের দিন থেকে অপূর্ব শশীকে তাড়া দিচ্ছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। শশী কিছুতেই রাজি হচ্ছে না। এই নিয়ে গত 3-4 দিন ধরে তাদের মধ্যে এমন কষাকষি বাকবিতণ্ডা চলছে। আজও তার ব্যতিক্রম নয়। অপূর্ব অগ্নিশর্মা চোখে তাকে জিজ্ঞেস করল, তুমি যাবে কিনা বলো, আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয়। শশী তাচ্ছিল্য ছুঁড়ে বলল, তোমার ইচ্ছে হলে যাও, আমি তো তোমায় ধরে রাখছি না। রিনি বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। বাবা মায়ের কলহ তার মনটাকে বিক্ষিপ্ত করে তুলেছে। অপূর্ব দন্ত নিষ্পেষণ করে বলল, কি বলতে চাও তুমি? তোমার কারণে আমি আমার বাবা মাকে পর্যন্ত একা রেখে এসেছি, শুধুমাত্র তোমার সুখের জন্য। শশী বাঁকা হাসলো, উপহাস করে ছুড়ে বলল, সুখ? সুখ বলতে কি বোঝায় তা তুমি জানো? কি দিয়েছো বিয়ের পর থেকে আমাকে? একটা দামি শাড়ি, একটা দামি গহনা, ভ্যাকেশনে ঘুরতে নিয়ে যাওয়া, কোনটা করেছো তুমি? রেখেছো তো 15,000 টাকার ভাড়া বাসায়, আছে কি তোমার? অপূর্বর মেজাজ চড়া হলো। সে দাপিয়ে এসে বলল, আমার কিছু নেই সেটা কি তুমি আগে দেখতে পাওনি? বিয়ের আগে কেন ভাবোনি এসব? তোমাকে বিয়ে করতে চেয়েছে কে? একটা ভুল করে ফেলেছিলাম, তাই জোর করে বাবা তোমার মতো একটা দারিদ্র হকারের সাথে বিয়ে দিয়েছে আমার। অপূর্ব তেতে ওঠে, ক্রোধে তার চোখের কোটর লাল হয়ে গেছে, নাকের ডগা কাঁপছে থরথর করে। প্রকোপিত কণ্ঠে বলল, ভুল যখন করে ফেলেছ তাহলে এবার শুধরে নাও, মুক্তি দাও আমাকে। মুক্তি? তুমি এমনিতেই মুক্ত। ওকে ফাইন, আজ এই মুহূর্ত তোমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করলাম। আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। রিনি কেঁদেই যাচ্ছে। বাবা মায়ের ঝগড়ায় মেয়েটা অসহায়। অপূর্ব তেড়ে গিয়ে মেয়ের হাত ধরল। তাকে বাধা দিল শশী। স্বামীর হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে বলল, রিনি কোথাও যাবে না, ও এখানেই থাকবে। রিনি আমার কাছেই থাকবে, তুমি থাকো তোমার বড়লোক বাবার ঘরে। রিনিকে নিজের কাছে নিয়ে জড়িয়ে রেখে চিবিয়ে চিবিয়ে বলল শশী, রিনি আমার মেয়ে, ওকে আমি জন্ম দিয়েছি, ও আমার সাথে থাকবে, তুমি যাও আমার সামনে থেকে। অপূর্ব ক্ষোভে তেড়ে এলো, আঙ্গুল উঁচি শশীকে শাসিয়ে বলল, ও আমার মেয়ে, আমি ওর বাবা। আজ এতগুলো বছর এই মেয়েটার জন্য তোমার সব অন্যায় আমি সহ্য করেছি। ও তো তোমার জীবনের ভুল, তাহলে ওকে কেন ছাড়তে চাইছো না? আমার মেয়ে তোমার সাথে কোথাও যাবে না। যে ভুল আমি করেছি তা ওকে করতে দেব না। তুমি ওকে দেবেটা কি? যার নুন আনতে পান্তা ফুরোয়। একটু তো লজ্জা করো শশী, এতটা নির্দয় হও কী করে? কি করিনি তোমার জন্য আমি? রাত দিন কুকুরের মতো খেটে তোমার সব চাওয়া পূরণ করার চেষ্টা করেছি, আর তুমি? ছি, আমার বলতেও লজ্জা করে যে তোমার মতো একজনকে ভালোবেসেছি আমি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, ক্লান্ত হয়ে গেছি তোমার সাথে ভালোবাসার নাটক করতে করতে। প্লিজ লিভ মি, আই হেট ইউ, প্লিজ ফর গড সেক,
মুক্তি দাও আমাকে। তোমার সাথে আমার কোনো ভবিষ্যৎ নেই, না আমার মেয়ের। বিহ্বল অবিশ্বাস্য বিস্ফোরিত দৃষ্টি অপূর্বর। কাকে এতকাল ভালোবেসেছে সে? কার জন্য নিজের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে এসেছে? কার জন্য গাদার মতো খেটেছে সে? এক ছলনাময়ী নিষ্ঠুর হৃদয়হীনার জন্য? না, আর না। এই সম্পর্কের আর কোনো মানেই নেই। ক্ষোভে ভেতরটা বিধ্বংসী হয়ে উঠল অপূর্বর। মেয়ের হাতটা শক্ত করে ধরে শশীর চোখের দিকে তাকিয়ে বলল, ছাড় আমার মেয়ের হাত। তোকে আমার প্রয়োজন নেই। তুই থাক তোর ওই অট্টালিকায়। আমার মেয়ে তার গরিব বাবার কাছে মানুষের মতো মানুষ হবে, তোর মতো লোভী আত্ম অহংকারের ছলনাময়ী নয়। হ্যাঁ, ছাড় আমার মেয়েকে, না হলে তোকে আমি। কি করবি তুই? তোকে আমি। শশী রাগের দিশা হারিয়ে ফেলল। বাবা মায়ের এহীন হালে ভীত সন্তুষ্ট ঋণী, তার শরীর কাঁপছে থরথর করে, চোখে অথই জল। শশী টেবিলের ওপর থেকে ছোট্ট গোলাকার অ্যাকোরিয়ামটা নিল, সেটি সজোরে ছুঁড়ে মারল অপূর্বর দিকে। অপূর্ব পাশ কাটিয়ে যায়। মায়ের এমন উগ্র মূর্তিতে আতঙ্ক ঘিরে ফেলে রিনিকে। সে হাউমাউ করে কেঁদে দেয়। অপূর্ব যারপরনে অবাক হলো। সে রিনিকে গিয়ে ধরল, তাকে নিয়ে হাঁটা ধরতে শশী ছুটে আসতে চাইল, কিন্তু পারল না। অ্যাকোরিয়ামটা ছুঁড়ে মারার সময় কিছুটা পানি ছিটকে বেরিয়ে পড়েছিল শশীর কয়েক হাত দূরে। সেই পানিতে অসাবধানতায় পিছলে পড়ে বিছানায় শেষ প্রান্তের কোণে পড়ল। ধরার শব্দে মুহূর্তে লুটিয়ে পড়ল শশী। গলগলিয়ে লৌহ স্রোত মাথার তলদেশ থেকে ছড়াতে থাকে। শব্দে থমকে গিয়ে পেছন ফিরে মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে এক আর্ত চিৎকার মারে রিনি। আজকাল বেশি খারাপ লাগে শরীরটা ইরহার, কিন্তু শরীরের চেয়ে মন পড়া থাকে বেশি। আহিল কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে সবসময়। তার প্রতি উদাসীনতা দিনকে দিন বেড়ে চলেছে। অন্তরঙ্গতার সময়টুকু খুবই বৃতৃষ্ণায় কাটে ইরহার। তার অপারগতায় আহিলকে আরও জটিল করে তুলছে। রুষ্ট হয় স্বামীরূপী মানুষটি। ইরহা কোনোভাবেই নিজের বিষণ্ণতা, খারাপ লাগা, মানসিক অস্থিরতা আহিলকে বোঝাতে পারে না। আজকাল স্বামীর পাশেও যেন নিজেকে কাটা স্বরূপ মনে হয় ইরহার। ভালো লাগে না তার কিছুই। শুয়েছিল সে, ঘুম এসেছিল আঁখি যুগলের তটে। চিৎকার, চেঁচামেচি আর গাঢ় ঘুমকে টলাতে না পারলেও রিনির গগন বিদায়ী চিৎকার তার কর্ণকুহরে সাড়া ফেলল। সে উঠে বসল, ধীরে বিছানা থেকে নেমে হেঁটে বাইরের দিকে এলো। আজ প্রিয়তার ডায়েরি নিয়ে বসেছে ইরজা। মনে মনে পণ করলো এমন কিছুই সে পড়বে না যাতে তার মন খারাপ হয়। স্বামীর সঙ্গে অন্য নারীর ঘনিষ্ঠতা কোনো স্ত্রী মেনে নিতে পারে না। প্রিয়তা আলমিরের স্ত্রী ছিল, এটি তার ব্যক্তিগত দিনলিপি। সেই ক্ষেত্রে ইরজাকে সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের মনোকষ্টের কারণ হবে এমন কিছুই তার পড়া উচিত নয়। সে দুষ্ট হাসি দিয়ে নিজেকে নিজে বলল, মেয়েটা পাগল ছিল, ছিল কোমল, আদুরে, নিষ্পাপ, নিষ্কলুষ, যেমনটা রোদ ঝলমলে নীলাভ আকাশ। না হলে কি এত সুন্দর অনুভূতি কলমের কালিতে এত চমৎকার করে কেউ লিখে রাখে? তবে প্রিয়তা, তুমি মেয়েটা ভীষণ অবুঝ। না হলে কি আলমিরের মতো পুরুষকে ছেড়ে চলে যেতে? যাই হোক, এজন্য তোমাকে একজোড়ে ধন্যবাদ। তুমি না গেলে এত চমৎকার একজন পুরুষকে আমি পেতাম না। এখন তোমার প্রতি আমার হিংসে হয়, দয়া হচ্ছে। আমি কিন্তু আলমিরকে ছেড়ে কোথাও যাচ্ছি না। মনে রেখো, সে শুধুই আমার, তোমার পাত্তা নেই। আর শোনো, পাগল মেয়ে, এভাবে বরের কথা লিখতে নেই, নজর লাগবে। ইরজা খিলখিলিয়ে হাসে, প্রাণ জোড়ানো প্রভাতের বৃষ্টি ভেজা হাসি। সে পুনরায় নিজেকে বলে, তুমি ভীষণ দুষ্ট প্রিয়তা। যাই হোক, আমি বাবা তোমার এসব রোমান্টিক সিন আর পড়বো না। বাস্তব অভিজ্ঞতা আমার হয়ে গেছে। এখন শুধু পড়বো ওই রাক্ষসপুরে রাক্ষসগুলো তোমার সাথে কেমন ট্রিট করেছে, নাকি শুধু নিজেদের রোমান্স দিয়ে ভরিয়ে রেখেছে ডায়েরি। প্রশ্নটা বাতাসে ছুঁড়ে ডায়েরি খুলল ইরজা। অতীত। আলমিরের নগ্ন বুকে আলুলায়িত প্রিয়তা শুয়ে আছে। দুজনের ঘনশ্বাসে গভীর তন্দ্রা। দরজা করাঘাত পড়ল, এত জোরে পড়ল যে ধরফর করে উঠে বসল প্রিয়তা। অসংবরিত বুকের ভাঁজে কাপড় টেনে আতঙ্কিত চোখে দরজার দিকে তাকালো। চোখ দুটো খুব কষ্টে মেলে ধরে উঠে বসল আলমির। বাইরে চেঁচামেচির আওয়াজ। প্রিয়তা ভয় নিয়ে বলল, বাইরে তুমি বসো, আমি দেখছি। আলমির পরে থাকা টি শার্ট গায়ে গলিয়ে নিল। নিজেকে পরিপাটি করতে ব্যস্ত হয়ে পড়ল প্রিয়তা। চুলে খোপা করে মাথা টানলো ঘোমটা। আলমির দরজা হলো হতবাক। মা বোন দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে চাপা আক্রোশ। শশী খেকিয়ে উঠে বলল, কিরে, শুনলাম রাজকুমারী বিয়ে করে এনেছিস, তাই বুঝি ঘুম থেকে উঠতে 10টা বেজে গেছে? আলমির দৃষ্টি সরু করে তাকালো, অনেকটা সংকোচ নিয়ে রুমের ভেতর দিয়ে দেওয়াল ঘড়িতে তাকালো। সকাল 9:40। প্রিয়তাও কেমন আঁতকে উঠল। এত বেলা কখন হয়ে গেল? দেখি সর, তো রাজরানীকে দেখি।
প্রিয়তা সব শুনতে পায়। সে ধীর পায়ে আলমিরকে পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে আসে। মিষ্টি কালারের 3 পিস পরেছে প্রিয়তা, যেন একটা রসগোল্লা। শশীকে এই রূপ নির্বাক করে দিল। এমন সোনা রঙের জন্মায় খুব কম মেয়ে, যেমন মাখন, হাত ছোঁয়ালে গলে যাবে। শশী কাছে এলো, প্রিয়তা 2 গালে আঙুল চেপে ধরে বলল, তুমি কি সত্যি এত ফর্সা নাকি মেকআপ করে এসেছো? না, মেকআপ আর নয়। এই মেয়ের গায়ের রং আসলে অবিশ্বাস্য রকম সুন্দর, আর ত্বকের মসৃণতা যেন তুলোর মতো মখমলে। শশী এবার পূর্বের রূপে ফিরে এসে বলল, ও আচ্ছা, এজন্য বুঝে আলমির তোমাকে রুমের মধ্যে ধরে রেখেছে? বাইরে বের হলে যদি মরিচে পড়ে যায়? কি ফালতু কথা বলছিস? আলমির মুখ খুলতে আমিনা বললেন, ভালোই তো হয়েছে, বিয়ে করেছে, এখন বউ নিয়ে সারাক্ষণ দরজা বন্ধ করে রাখলেই হবে। এসব কি বলছেন মা? কি বলছে তুই শুনতে পাচ্ছিস না? সকাল 10টা বাজে, নতুন বউ এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। এক কাজ কর, ওকে নিয়ে তুই রুমে যা, আমি তোদের জন্য নাস্তা বানিয়ে আনছি। বাড়িতে কি কাজের লোক নেই? আলমির। বাবার কণ্ঠে মাথা নত করে ফেলল আলমির। শরীফ স্টাফ আর চোখে প্রিয়তার দিকে তাকালেন। পর মুহূর্তে বললেন, বাড়ির একটা নিয়ম আছে, সেটা তোমার বউকে জানিয়ে দিও। বড়লোক বাড়ির বউ হওয়া মানে এ নয় শুধু স্বামীকে নিয়ে ভাবলেই হবে, বাড়িতে আরও মানুষ আছে। প্রিয়তার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ভয়ে আতঙ্কে শরীর অবশ হয়ে আসছে। দেয়ালে আড়াল থেকে তাকে দেখছে আহিল। কি ভয়ঙ্কর সুদর্শনা! ইরজা! ঘন পায়ে হাঁপাতে হাঁপাতে এলো ইরহা। তাকে দেখে ব্যস্ত হয়ে বলল ইরজা, কি হয়েছে আপু, এমন করছো কেন? শ্বাসের মাত্রাতিরিক্ত গতির জন্য কথা বলতে পারছে না ইরহা। তাকে বিছানায় বসতে বলল ইরজা। ইরহা না করলো, হাঁপাতে হাঁপাতে বলল, শশী আপার মাথা ফেটে গেছে, সব রক্ত বেরিয়ে যাচ্ছে, রিনি কাঁদছে। ইরহা ঝরঝর করে খেতে ফেললো। বোনকে বুকের সাথে লেপ্টে নিয়ে ইরজা বলল, তুমি ভয় পেও না আপু, আমি দেখছি, তুমি এখানে বসো, একটুও নড়বে না। ইরজা দৌড়ে বাইরে গেল। ইরহার চোখে শুধু রক্ত আর রক্ত। অতি দ্রুত রক্তের প্রয়োজন। ডাক্তার এসে জানালেন আশরাফ দম্পতিকে। শুনতে ডুকরে উঠলেন আমেনা, কান্নার জোয়ার তুলে বলতে লাগলেন, কিছু একটা করুন, আমার মেয়েটাকে বাঁচান। স্বামীর পানে আহাজারি। বিমূর বিপন্ন চোখে তাকালেন শরীফ, তিনিও প্রায় দিশাহীন। মেয়েটাকে তিনি বড্ড ভালোবাসেন। তিনি বললেন, তুমি চিন্তা করো না, রক্তের ব্যবস্থা হয়ে যাবে। অসহায় কাতর আহত মা বোঝেন না। পুরো করিডোর আমেনার কান্নায় ভারী হয়ে উঠল। ডাক্তার জানালেন তাদের কালেকশনে শশীর গ্রুপের রক্ত শেষ, আনতে পাঠিয়েছেন তারা, তবে দেরি হলে খারাপ কিছু হতে পারে। আমেনা উচ্চস্বরে আহাজারি করতে লাগলেন। অধৈর্য হয়ে বললেন, আপনি দেন না রক্ত, ও রক্তের গ্রুপ তো আপনার সাথে মেলে। নিজ শরীরে রক্ত থাকতে কীভাবে নিজের সন্তানকে মরতে দেবেন? দিশেহারা বিধ্বস্ত হতপ্রায় অপূর্ব, সে বিষণ্ণ পীড়িত রিয়মান চোখে শূন্য তাকিয়ে আছে। এমন ভয়ঙ্কর কিছু ঘটবে তা সে স্বপ্ন ভাবতে পারেনি। যতই রাগ করুক সে শশীর সাথে, দীর্ঘ এতগুলো বছরে ওই ছন্ন ছাড়া রকচটা স্বার্থন্যে সে মেয়েটাকে সে ভালোবেসেছে। আজ তার এরূপ অবস্থায় সে যেন প্রাণহীন পাথর হয়ে গেছে। অসার আড়ষ্ট স্থির পুরুষটির চোখের কোটর উপচে নোনা জলের ধারা নামছে। ওয়েটিং চেয়ারে বসে মাথা পেছন দিকে দেয়ালে হেলিয়ে রেখেছে। অনেকবার ফোন করে আহিলকে পাওয়া যায়নি। আমিনা আর আশরাফ গিয়েছিল ডাক্তারের কাছে। ওখান থেকে সরাসরি হাসপাতালে এসেছেন তারা। বিপদগ্রস্ত ইরজা সবার আগে আলমিরকে ফোন করেছিল। আলমির অ্যাম্বুলেন্স খবর দেয়। সে অফিস থেকে হাসপাতালে চলে আসে, এখন নিচে কাউন্টারে আছে। ইরহা আর রিনিকে বাড়িতে রেখে আসা হয়েছে। আমিনার মুখ ফসকে বেরিয়ে যাওয়া বাক্য সন্দিগ্ধ ইরজা চোখে প্রশ্ন ঝুলিয়ে তাকালো। নিজেদের ভুল শুধরে নিতে শরীফ আর চোখে তাকিয়ে চোরের মতো মুখ করে বললেন, ওর বাবা অন্য কেউ হলেও এখন তো ও আমারই মেয়ে। তিনি কথা শেষে ডাক্তারের সাথে হাঁটা ধরলেন। ইরজার মনে হলো শরীফ আশরাফ পালাচ্ছেন, কোনো ভয়ঙ্কর সত্যি থেকে নিজেকে আড়াল করতে চাইছেন। অপারেশন শেষ হলো। গুরুতর আঘাত লেগেছে মাথায় শশীর। হাসপাতাল থেকে 3 দিন পর বাড়ি ফিরল তারা। শশী কারোর সাথে কথা বলে না। ডাক্তার তাকে যে কোনো উত্তেজনা আর চিন্তা থেকে দূরে থাকতে বলেছেন। আমিনা সারাক্ষণ মেয়ের পাশে বসে থাকেন। তিনি প্রায়ই মায়ের বুকে লিপটে থাকেন। কখনো কাঁদে, কখনো মন ভার করে বসে থাকে। শরীর ব্যতে ব্যস্ত। অপূর্বকে আশরাফ পেনশনে ঢুকতে দেওয়া হয়নি। সে অনেকবার এসেছিল, তাকে জোর করে গেটের ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে। বোনের এই সংকটাপন্ন অবস্থায় আর বেশি ঝামেলা না করার অভিপ্রায়ে আলমিরও চুপ রইল। ইরহা মাঝে মাঝে এসে দেখে যায় শশীকে, শুধু শশী চেয়ে থাকে। কখনো কখনো তার চোখের কোণে জল দেখা যায়। একদিকে বোন আর অন্যদিকে ননাস। হাঁপিয়ে ওঠে ইরজা, তবু একজন দায়িত্বশীল গৃহবধূর মতো সব কাজ সামলে নেয়।
খুব ভোরে ঘুম থেকে ওঠে, নামাজ পড়ে, আল্লাহর কাছে সারাদিনের কর্মব্যস্ততার জন্য স্বস্তি চায়। পরম করুণাময় তাকে নিরাশ করেন না। যে ইরজা ধর্মকর্মের ব্যাপারে ছিল উদাসীন, খামখেয়ালি, সেই মেয়েটি আজ অহর্নিশ মনে মনে আল্লাহর নাম জপতে থাকে। এই বিপদসংকুল পরিস্থিতি যতই তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে ওঠার জন্য রহম চায়। ইরজা সময় মতো তার কাজ শেষ করে। আজকাল সোলাইমান রান্নাঘরে ঢোকার অনুমতি পেয়েছে। আমেনা এখন এসবের থেকে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকেন। কি এক অনুতাপবোধ তাকে সারাক্ষণ অন্যমনস্ক করে রাখে। সময় স্রোতস্বিনী নদীর মতো বইতে থাকে। ইহার প্রেগনেন্সির ৫ম মাস চলছে। পেটটা এখন দৃশ্যত। সে খুব সাবধানে চলাফেরা করে। শ্বশুর কিছুটা সুস্থ, তবে ডাক্তার এখনও তাকে মাথায় কোনো চাপ নিতে নিষেধ করেছেন। শশীকে বিকেলে খাওয়ার জন্য লেবু চা আর দুটো টোস্ট, কিছু ফলমূল এনে দিল ইরজা। বিছানার পাশে ছোট্ট তাক্তার উপর রাখল। এই কয়েকদিনে জেদি বেপরোয়া মেয়েটার প্রতি কৃতজ্ঞতা জমে যায় শশীর, কিন্তু আত্মগরিমা মিথ্যে অহং এ বলা হয় না। এগুলো খেয়ে নেন আপা। ইরজা চলে যাওয়ার জন্য উদ্যত হতেই চোখ গেল ড্রেসিং টেবিলের ওপর। ইস, কি ধুলো জমেছে। কয়েকটা টিস্যু পেপার নিয়ে ধুলো পরিষ্কার করতে লাগলো ইরজা। তাকে এক পলক দেখল শশী। আয়না মুছতে মুছতে ইরজা বলল, একটা কথা বলি আপা, মনে কিছু নিয়েন না। শশী জবাব দেয় না, নির্বিকার বসে থাকে। ইরজা হালকা হাসির সাথে বলতে থাকে, আপনার ভাই যখন আমাকে বিয়ে করে তখন তার ওপর আমার প্রচণ্ড ক্ষোভ ছিল। এতটা ছিল যে যদি ক্ষমতা থাকতো তাহলে হয়তো পাগলামি চোটে আমি তাকে খুনও করে ফেলতাম। কিন্তু এখন মনে হয় আমি তাকে ছাড়া থাকতে পারবো না। যদিও কথাটা লজ্জাকর, তবুও বললাম আপনাকে। ইরজা আয়না মোছা শেষ করে আয়নার সামনের সমান জায়গাটুকু মুছে শশীর দিকে মুখ করে সেখানে বসলো। ফের বলল, স্বামী স্ত্রী বন্ধন এমন এক পবিত্র বন্ধন যেখানে আল্লাহ পাক শুধু বরকত রেখেছেন। আমি জানি আপনি অপূর্ব ভাইয়াকে ভালোবাসেন। যদি ভালো না বাসতেন এত বছর তার সাথে ওই ছোট্ট দুরুমের ফ্ল্যাটে থাকতে পারতেন না। আপনি তাকে ভালোবাসেন বলে আজও তাকে ছেড়ে ভালো কিছু খেতে পারেন না। কম দামি শাড়ি আনলেও, মুখের সামনে রাগ দেখালেও কোনো ভালো অকেশনে সেটাই পরতেন। ভাবছেন কি করে জানি আমি? অপূর্ব ভাইয়া বলেছে। রোজ ফোন করে আপনার কথা জিজ্ঞেস করে, রিনির কথা জিজ্ঞেস করে, আপুর কথা জিজ্ঞেস করে। যে মানুষটা আপনার ভালো থাকার জন্য নিজের বাবা মাকে ছেড়ে এসেছে, তাকে ভালোবাসা তো আপনাদেরই আসা উচিত। হয়তো ভাইয়া আপনাকে অট্টালিকা দিতে পারবে না, কিন্তু ওই 2 কামরা ফ্ল্যাটের প্রতিটা কোণা ভালোবাসার গন্ধ আছে। একটু খুঁজে নিতে হবে। সারাদিন রিক্সা চালিয়েও একজন রিক্সাওয়ালা কেন হাসি মুখে পরদিন আবার রিক্সা নিয়ে বের হয়? তার স্ত্রী সন্তানের ভালো থাকার জন্য। আল্লাহ প্রদত্ত নিয়মে স্বামীকে স্ত্রীর সকল ভরণ পোষণ করতে হয়। অপূর্ব ভাই সেটাই চায়, হোক না একটু কম, তবুও থাকুক নির্মল ভালোবাসা। স্বামীর যতটুকু আয় সেই আয়টুকুকেই নিজের সমস্ত শ্রদ্ধা, ত্যাগ, ভালোবাসার প্রলেপ মাখুন। দেখবেন তা বিশাল আকারে আপনার কাছে ধরা দিচ্ছে। বিলাসিতা নয়, প্রয়োজনকে মুখ্য ভাবুন। দেখবেন আপনার মনে হবে আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী। আর আরেকটা কথা, পরিবার পরিজন আমাদের সবচেয়ে আপনজন। বিপদে আপদে তারাই তো ভরসা। অপূর্ব ভাইয়ের বাবা মা মাটির মানুষ, সেটা আপনিও জানেন। একবার শুধু নিজের বাবা মা ভাবুন, দেখবেন তাদের স্নেহের ছায়াতলে আপনাকে পরম আবেশে জড়িয়ে রাখবে। ইরজার দিকে অনদৃষ্টিতে সম্মোহিতের ন্যায় চেয়ে আছে শশী। আসি আপা, সরি, অনেক কিছু বলে ফেললাম, পারলে ক্ষমা করবেন। শশীর কপালে চিন্তার রেখা ফুটে উঠল। জীবনের এই সংজ্ঞা তো তার পড়া হয়নি, কেউ আঙ্গুল দিয়ে দেখিয়েও দেয়নি। আজ একটু সুযোগ পেতে হন্যে হয়ে ডায়েরিটা খুঁজল ইরজা, কিন্তু কোথাও পেল না। তন্ন তন্ন করে রুমের এক এক কোণা ফেরে ফুড়ে ফেলল, কিন্তু কাঙ্ক্ষিত বস্তুর দেখা মিলল না। ইরজা কোনো মতে মনে করতে পারছে না ডায়েরিটা কোথায় রেখেছে। আলমির রুমে ঢুকে স্তম্ভিত। এ কী হাল? কি করছো তুমি? কিছু না, ধৈর্যহীন গলায় উত্তর দিল ইরজা। আলমির ব্লেজার খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। হেঁটে গিয়ে বিচলিত উৎকণ্ঠিত প্রিয়সীকে জড়িয়ে ধরল। ইরজা বিরক্তিতে জ্বরের ন্যায় দাঁড়িয়ে রইল, ঠোঁট চিপে নাক কুচকে ফেলল। আলমির আলগোছে ইরজার কৃষ্ণ অরণ্য নিজের নাক ডুবিয়ে ঘোরগ্রস্ত গলায় বলল, কি খুঁজছো? এমন করে তো আমাকেও খোঁজো না। গলার তোকে আলমির পুরুষালী ঠোঁটের স্পর্শে আরও চটে যায় ইরজা। ফিকে গলায় বলল, ছাড়ুন। আলমিরের বাঁধন শক্ত করে। তার বেলাগাম সংসর্গে ক্ষিপ্ত হয়ে ওঠে ইরজা। জবরদস্তি ছাড়িয়ে নিতে বললে, কি সমস্যা আপনার? করছেন কি? হতবম্ব হয়ে গেল আলমির। বিভ্রম নিয়ে বলল, এভাবে কথা বলছো কেন? কে হয়েছে তোমার? ইরজা রাগ দেখিয়ে বলল, ডায়েরিটা দেখেছেন? কিসের ডায়েরি? প্রিয়তার ডায়েরি। জানি না। মিথ্যে বলবেন না। তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যে বলছি?
প্লিজ আলমির, ওটা আমাকে দিন। ওটা প্রিয়তার আমানত, তার খেয়ানত তুমি করেছ। আমাকে কেন প্রশ্ন করছো? আলমির সাংঘাতিক বিরক্তি নিয়ে সরে এলো। ইরজা ততস্থ পায়ে গিয়ে আলমিরের সামনে দাঁড়িয়ে পড়ল। আপনি কথা দিয়েছেন আমার জন্য সে হাত দিবেন না। আশ্চর্য, তুমি আমাকে কেন দোষারোপ করছো? এই ঘরে আপনি ছাড়া আর কে আছে? এ বাড়িতে আমি ছাড়া আরও অনেকে আছে। কথা ঘুরাবেন না। কি শুরু করলে তুমি? ডায়েরিটা আমার চাই আলমির। আলমিরের রাগ যেন চোখ দিয়ে উকড়ে আসবে। সে ক্ষুব্ধ কণ্ঠে বলল, ওটা আমি পুড়িয়ে ফেলেছি। খুশি? এটাই তো শুনতে চাইছিলে তুমি। দেন ফাইন, ব্যাস। হাত জোর করে ঝামেলার নির্বাসন চাইল আলমির। ওয়াশরুমে গিয়ে ঢুকলো। পুড়িয়ে ফেলেছে? অসহ্য কণ্ঠে আওড়ালো ইরজা। মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখন কি হবে? কি করে সে জানবে এই মানুষের কীর্তি? কি হয়েছিল প্রিয়তার সাথে? মাথা ঘুরে উঠল ইরজার। আলমিরের রাগ হয়ে উঠল। সেই রাতে আর কোনো কথা হলো না তাদের মাঝে। বেদনা হতো অন্তকরণে, ঘুম আসছিল না ইরজার। মধ্যরাত। উঠে বসলো ইরজা। ঘুমে তলিয়ে আছে আলমির। ইরজা ভাবতে লাগলো, কোথায় রেখেছে সে ডায়েরিটা? কোথায়? মনে এলো না। আলমিরের সাথে রাগারাগি করে ভালো করেনি। অধরে দুষ্টু হাসি নিয়ে ঘুমন্ত পুরুষটির নাক চেপে ধরল সে। শ্বাস নিতে কষ্ট হওয়ায় ধরফর করে উঠে বসলো আলমির। ঘুমে বিবর কণ্ঠের রাগ ছুঁড়ে বলল, কি করছিলে তুমি? মেরে ফেলতে চাইছো? আলমিরের টি শার্টের গলা ধরে বলল, একদম মেরে ফেলবো। রাগের সময় রোম্যান্স করতে ইচ্ছে করে, এমন করতে পারেন না। না, ঘুম আসছে আমার, ছাড়ো। ঘুমের 12 দুগুণে 24। সাইড টেবিল থেকে পানির গ্লাস নিল ইরজা। গ্লাস থেকে কিছুটা পানি ঢেলে অন্য হাতে নিয়ে আলমিরের চোখ ধুয়ে দিল। আতঙ্কে দিশেহারা পুরুষটা চেঁচিয়ে উঠে বলল, এই কি করছো কি? আস্তে আলমির, পরে সবাই কি না কি ভাববে। আমার বুঝি লজ্জা করে না? আলমির পরাস্ত হয়ে বলল, প্লিজ এত রাতে কেমন এমন করছো? বললাম তো ডায়েরিটা নিইনি আমি। অত্যাচার থামাও। আমি আপনাকে অত্যাচার করছি? কপট ক্রোধ দেখিয়ে বলল ইরজা। আলমির বলল, তা নয় তো কি? এত রাতে ঘুম ভাঙে কি পাগলামি শুরু করলে? আমি পাগল? ঠিক আছে, পাগলের অত্যাচার দেখুন। ইরজার পাগলামি বাড়ল, চলল দীর্ঘ সময় ধরে। এই অত্যাচারী আর অত্যাচারের কোনো স্বামীর রাগ করে থাকতে পারে না। স্ত্রীর প্রতি অবখ্যাতির ভালোবাসায় উদ্গীরণ হয়। প্রণয় জলে আকণ্ঠ ডুবে থাকতে ইচ্ছে হয়।